কেমন আছেন সবাই? দিস ইজ রায়হান সাজিব ফ্রম নিউক্যাসল অস্ট্রেলিয়া। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব অস্ট্রেলিয়াতে স্কিল ওয়ার্কার্স ভিসায় আসতে কত টাকা লাগে, আর তার সাথে এই ভিসাটা মূলত কতদিনের হয়ে থাকে, আপনারা এখানে এসে কতদিন কাজ করতে পারবেন, আর তার সাথেই স্কিল ওয়ার্কার্স ভিসা আপনারা আসার পর কতদিন পর পার্মানেন্ট রেসিডেন্সিটা পেতে পারেন বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারেন। সো এই বিষয়ে আজকে আমি বিস্তারিত তুলে ধরবো আমার ভিডিওতে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আমার ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের অবশ্যই কাজে দিবে। আমাকে কিন্তু অনেকেই কোশ্চেন করে থাকেন, ইভেন আমার অডিয়েন্সদের মধ্যে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে এবং কমেন্ট বক্সে আমাকে অনেকে কোশ্চেন করে থাকে যে ভাইয়া স্কিল ওয়ার্কার্স ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা অস্ট্রেলিয়াতে যেতে কত টাকা লাগে। অ্যাকচুয়ালি দেখুন, স্কিল ওয়ার্কার্স ভিসাটা এটা মূলত হচ্ছে আপনার অনেকগুলো ক্যাটাগরিতে হয়ে থাকে, এটা শুধুমাত্র একটা ক্যাটাগরিতে সীমাবদ্ধ না। সো আমি যদি আপনাদেরকে যদি এক্সাম্পল দেখাই, তার মধ্যে রয়েছে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা সাবক্লাস 189, স্কিল নমিনেটেড ভিসা সাবক্লাস 190, দেন টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা সাবক্লাস 482, আর তাছাড়া আরো একটা ক্যাটাগরি রয়েছে, সেটা হলো স্কিলড ওয়ার্ক রিজিওনাল প্রভিশনাল ভিসা। সো এগুলো সবগুলো কিন্তু স্কিলড ওয়ার্কার্স ভিসা, আই মিন ওয়ার্ক পারমিট ভিসা যেটা আপনারা বলে থাকেন। আর তাছাড়া এটা ছাড়াও কিন্তু আরো অনেকগুলো ক্যাটাগরিজ রয়েছে, বাট আজকে আমি এই বিষয়টা হচ্ছে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রিভিল করবো যে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে স্কিল ওয়ার্কার্স ভিসা আসতে কত টাকা লাগে। সো মূলত আমি আজকে যেই ভিসা ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্কিলড ওয়ার্ক রিজিওনাল প্রভিশনাল ভিসা। সো যেটা হলো সাবক্লাস 491, এটা হচ্ছে আপনার পিয়ার পাস হয়ে একটা ভিসা। সো এটা মূলত 5 বছরের একটা ভিসা, আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। আর সেটা হলো যে আপনারা যদি স্কিলড ওয়ার্ক প্রভিশনাল রিজিওনাল যে ভিসাটা, সো সেটাতে যদি আপনারা আবেদন করেন, আপনাদের কিন্তু কোনো ধরনের স্পন্সর লাগবে না, আই মিন কোনো ধরনের জব অফার লাগবে না। সো এই ভিসাটা হচ্ছে এমন একটা ভিসা ক্যাটাগরি যেটাতে আপনার শুধুমাত্র স্কিল থাকলে, আপনার দক্ষতা থাকলে, আপনার এক্সপিরিয়েন্স থাকলে, আই মিন আপনি যদি এলিজিবল হন, আপনি যদি এক্সপিরিয়েন্স এবং আপনার যদি দক্ষতা থাকে, তাহলে কিন্তু আপনি এই ভিসাটার জন্য আবেদন করতে পারবেন এবং আপনি ওয়ার্ক পারমিট নিয়ে অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। কোনো কোম্পানির পক্ষ থেকে আপনাকে বা কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাকে অফার লেটার বা স্পন্সরশিপ কিন্তু আপনাকে প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনার যে স্কিল রয়েছে, আপনার স্কিল দিয়ে কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে চলে আসতে পারবেন। আর সেটা হলো স্কিলড ওয়ার্ক রিজিওনাল প্রভিশনাল ভিসা। আর এই ভিসাটা মূলত অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই কারণে দিয়ে থাকে, কারণ হচ্ছে যে অস্ট্রেলিয়ার যেসব রিজিওনাল এরিয়াগুলো আছে, সো রিজিওনাল এরিয়াগুলোতে আপনার যেসব স্কিল শর্টেজ আছে, সো সেই স্কিল শর্টেজটা ফিল আপ করার জন্য কিন্তু আপনাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই ভিসাটা দিয়ে থাকে। আর প্রথমে আমি আসি স্কিলড ওয়ার্ক রিজিওনাল প্রভিশনাল যে ভিসাটা, এটা মূলত কতদিনের হয়ে থাকে এবং এটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন, আর পার্মানেন্ট রেসিডেন্সিটাই বা আপনি কতদিন পর পেতে পারেন। সো এটা মূলত আপনার 5 বছর একটা ভিসা। আপনি যখন কিনা নমিনেশন পেয়ে যাবেন আপনার রিজিওনাল এরিয়া থেকে, সো তখন আপনি ভিসাটা পাওয়ার পর আপনাকে মূলত রিজিওনাল এরিয়াতেই কিন্তু আপনাকে থাকতে হবে। সো এটা আমি এর আগে যেটা বলেছিলাম যে কিছুক্ষণ আগে, যে স্কিল ওয়ার্ক রিজিওনাল প্রভিশনাল ভিসাটা, এটা মূলত আপনার রিজিওনাল এরিয়া বেসড ভিসা। সো আপনাকে এই ভিসাটা সরকার এই কারণেই দিবে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই কারণেই দিবে, যাতে করে অস্ট্রেলিয়াতে যেসব রিজিওনাল এরিয়াগুলোতে স্কিল ওয়ার্কার্সদের শর্টেজ আছে, সেটা যাতে করে ফিল আপ করতে পারে। সো ভিসাটা আপনি যখন পাবেন, সেটার মেয়াদ থাকবে হচ্ছে 5 বছর, আর ওই 5 বছর কিন্তু আপনাকে রিজিওনাল এরিয়াতেই থাকতে হবে। সো আর সেটা হচ্ছে যে মেট্রোপলিটন যেসব এরিয়াগুলো আছে, যেমন হচ্ছে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, সো এই টাইপের এরিয়াগুলোতে কিন্তু আপনি থাকতে পারবেন না। সো আপনাকে যে সব জায়গাতে থাকতে হতে পারে, যে আপনি যে নর্মাল যে নিউক্যাসল, তারপর আছে হচ্ছে যে গোল্ড কোস্ট বা হচ্ছে সেন্ট্রাল কোস্ট, সো এই ধরনের এরিয়াগুলোতে হচ্ছে আপনাকে মূলত শিফট হতে হবে। বাট আমার কাছে যেটা মনে হয় যে মেট্রোপলিটন এরিয়া যেগুলো হচ্ছে আপনার মেলবোর্ন, সিডনি, বিশাল বিশাল এরিয়াগুলো চাইতে এইসব এই যেমন সুন্দর, আমি একটা রিজিওনাল এরিয়াতে আছি, সেই রিজিওনাল এরিয়াগুলো কিন্তু এরকমই সুন্দর হয়, ছিমছাম এবং সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশগুলো খুব সুন্দর হয়, মানুষজন বেশি নাই, অত ব্যস্ততা নাই, আপনি খুব শান্তি মতো আপনি কাজ করতে পারবেন, দিনের বেলা কাজ করলে রাতের বেলা নিশ্চিন্তে ঘুমালেন। সো এই জিনিসটা আর কি আমার কাছে ভালো লাগে। সো যাই হোক, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আপনারা পার্মানেন্ট রেসিডেন্সিটা আসলে কতদিন পর পেতে পারেন। সো আপনার ভিসাটা কিন্তু মূলত 5 বছরের হবে, বাট তার মধ্যে শর্ত হচ্ছে যে আপনি 3 বছর একটা রিজিওনাল এরিয়াতে আপনাকে থাকতে হবে, যে ওই মেট্রোপলিটন এরিয়াগুলো ছাড়া আপনি যে কোনো একটা রিজিওনাল এরিয়াতে যেখান থেকে আপনাকে নমিনেশন দেওয়া হবে, আপনি সেখানে 3 বছর থাকবেন। থাকার পর দেন হচ্ছে 3 বছর পর আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনি আবেদন করতে পারবেন। আর পার্মানেন্ট রেসিডেন্সিটা যখন কিনা আপনার হয়ে যাবে, তখন কিন্তু আপনি যেসব মেট্রোপলিটন যেসব এরিয়াগুলো আছে, যেমন বিগ বিগ যেসব সিটিস আছে, সিডনি, মেলবোর্ন বা হচ্ছে ব্রিসবেন, যেটা আমি একটু আগে মেনশন করেছিলাম, সো ওইসব মেট্রোপলিটন এরিয়াগুলোতে কিন্তু আপনি তখন মুভ করতে পারবেন। আর এই ভিসাটার সবচেয়ে বড় যে সুবিধা হলো, এটা তো আমি একটু আগে মেনশন করলাম যে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিটা আপনি পেতে পারেন। আর তাছাড়া এটা হচ্ছে আপনি এখানে থাকতে পারবেন, আপনি কাজ করতে পারবেন, ইভেন আপনি যদি চান এখানে হচ্ছে আপনি স্টাডিও করতে পারবেন, আপনার ফ্যামিলি সহকারে আপনি এখানে আসতে পারবেন। সো এই ভিসাটার কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন আপনি যখন কিনা আপনার 491টা যখন কিনা আপনার ভিসাটা যখন কিনা আপনার হয়ে যাবে, তখন কিন্তু আপনি শুধু একাই না, আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সাথে করে আপনি নিয়ে আসতে পারবেন। আপনার ফ্যামিলি মেম্বারস বলতে হচ্ছে আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চারা, সো আপনি তাদেরকে কিন্তু সাথে করে কিন্তু আপনি একসাথে নিয়ে আসতে পারবেন, বা হচ্ছে আপনি আবেদনটা যখন করবেন তখন কিন্তু আপনি তাদেরকে সহ একসাথে আবেদনটা করতে পারবেন। আর এখন আমি আসি
এলিজিবিলিটি নিয়ে। আর সেটা হলো এই ভিসাটা আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে কি কি শর্ত ফলো করতে হবে। আর তার মধ্যে প্রথম যে শর্তটা রয়েছে আর সেটা হলো আপনাকে অবশ্যই লেস দেন 45 ইয়ার্স ওল্ড হতে হবে। তার মানে হচ্ছে আপনার বয়স যদি 45 বছরের বেশি হয় আপনি কিন্তু এই ভিসাটার জন্য আবেদন করতে পারবেন না। আর তারপরে সবচেয়ে বড় যে শর্তটা রয়েছে সেটা হলো আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়ার যেসব কোর স্কিল অকুপেশন লিস্ট রয়েছে তার মধ্যেই কিন্তু আপনার অকুপেশনটা হতে হবে। তবে আপনাদেরকে চিন্তার কিন্তু তেমন কোনো কারণ নেই, কারণ হচ্ছে যে অস্ট্রেলিয়ার যেসব স্কিল অকুপেশন লিস্ট রয়েছে সেটার লিস্টে কিন্তু অনেক লম্বা, প্রায় 456টা অকুপেশন রয়েছে। সো আপনি কোনো না কোনো একটা ক্যাটাগরিতে আপনি অবশ্যই পড়ে যাবেন। সেটার জন্য আপনাকে যে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তেমন কিছু না, অনেক লো ক্যাটাগরিও কিন্তু কিছু কিছু অকুপেশন আছে সেগুলোতে কিন্তু আপনারা শুধুমাত্র স্কিল এবং আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর স্কিল অকুপেশনের যে লিস্টটা সেটা সম্পর্কে যদি আপনারা জানতে চান আমি স্কিল অকুপেশনের লিস্টের যে লিংকটা সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে সেখান থেকে স্কিল অকুপেশন লিস্টটা দেখে নিতে পারেন। এটা কিন্তু অনেক লম্বা একটা লিস্ট, প্রায় 456টা ক্যাটাগরিজ রয়েছে, প্রায় 456টা অকুপেশনস এর উপর বেস করে কিন্তু এই ভিসাটা দিয়ে থাকে। সো আপনারা চাইলে আপনারা সেখান থেকে যে কোনো একটা ক্যাটাগরিতে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন যেখানে কিনা আপনার এক্সপিরিয়েন্স রয়েছে বা হচ্ছে আপনার অকুপেশনস অনুযায়ী কিন্তু আপনারা সেখানে আবেদন করতে পারবেন। আর এই ভিসাটা মূলত আপনার যে স্কিল, দেন হচ্ছে আমি যেটা একটু আগে মেনশন করেছিলাম যে আপনার এজ, দেন আপনার এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে আপনার ইংলিশের উপর দক্ষতা, আর তাছাড়া আপনার ফ্যামিলি যদি আপনার সাথে আসে, যেমন আপনার ওয়াইফ যদি আসে সেক্ষেত্রে আপনার ওয়াইফেরও কিন্তু কিছু শর্ত, যেমন হচ্ছে আপনার ওয়াইফ যদি আবার আইএলটিএসটা দেয় বা হচ্ছে পিটিটা দেয় সো সেক্ষেত্রে সেটার পয়েন্টটা কিন্তু এখানে যোগ হবে, বা ওনারও যদি কোনো এডুকেশন বা হচ্ছে কোয়ালিফিকেশন থাকে উনি যদি স্কিল অ্যাসেসমেন্টটা করায় নেয় সো সেক্ষেত্রে কিন্তু সেই পয়েন্টগুলো কিন্তু যোগ হবে। সো এটা মূলত হচ্ছে আপনার পয়েন্ট বেসড ভিসা। সো এটার জন্য কিন্তু আপনাকে মূলত কোনো ধরনের স্পন্সরশিপ লাগবে না। আমি এই কথা বারবার মেনশন করতেছি কারণ হচ্ছে এটা অনেক বড় একটা বিষয়, কারণ অনেকেই কিন্তু আপনার জব অফার বা হচ্ছে স্পন্সরশিপ নিয়ে কিন্তু অনেক টেনশনে থাকে। সো এই ভিসাটা সম্পূর্ণ আপনার নিজস্ব দক্ষতার উপর বেস করে কিন্তু আপনি ভিসাটা পেতে পারেন। আর এখন আমি আসি কস্টিংটা নিয়ে। তার মানে হচ্ছে এই ভিসা অস্ট্রেলিয়াতে আসতে আপনাকে টোটাল কত টাকা খরচ করতে হবে। সো আপনি যদি প্রাইমারি অ্যাপ্লিকেন্টটা হয়ে থাকেন তাহলে এই ভিসার মূলত যে ভিসা ফিটা সেটা হলো অ্যারাউন্ড $4,700। আর সেটা যদি আপনি বাংলা টাকায় যদি কনভার্ট করেন বাংলাদেশি টাকায় তাহলে সেটা হবে অ্যারাউন্ড 3,60,000 টাকা। তার মানে হচ্ছে 3,60,000 টাকার মতো হচ্ছে অ্যারাউন্ড এটার ভিসা ফিটা পড়তেছে। আর তাছাড়াও আরো কিন্তু কিছু কস্ট আছে, তার মধ্যে রয়েছে হচ্ছে স্কিল অ্যাসেসমেন্ট। আর স্কিল অ্যাসেসমেন্ট এটা ডিপেন্ড করে আপনার অকুপেশনস এর উপর এবং হচ্ছে কোন অর্গানাইজেশন হচ্ছে আপনার স্কিল অ্যাসেসমেন্টটা করাচ্ছে সো তাদের উপরেই হচ্ছে এটা ডিপেন্ড করে। সো এটা কিন্তু আপনার সর্বনিম্ন 300 থেকে নিয়ে $2,000 পর্যন্ত হয়ে থাকে। সো আমি যদি সর্বোচ্চ অ্যামাউন্টটা যদি ধরি $2,000 যদি ধরি সো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আপনার যদি বর্তমান যেটা দাম তাহলে অ্যারাউন্ড হচ্ছে 1.5 লাখ টাকা। আমি বর্তমান যে আপনার অস্ট্রেলিয়ার ডলারের রেট সে অনুসারে হচ্ছে 1.5 লাখ টাকার মধ্যে পড়তেছে। তাহলে ওখানে যদি আমি 3.5 লাখ টাকা ধরি, হ্যাঁ 3,60,000 টাকা জায়গায় যদি 3.5 লাখ টাকা ধরি আর এখানে যদি 1.5 লাখ টাকা ধরি তাহলে হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে আপনার 5 লাখ টাকার মধ্যে হচ্ছে আপনার মূল যে খরচটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে। আর তাছাড়া কিন্তু আরো কিছু এডিশনাল কস্ট রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো ওইটা বেশি না, ওইটা 20-25 হাজার টাকা লাগবে। তাছাড়া রয়েছে আপনার মেডিকেল। সো মেডিকেলে হচ্ছে এটা ডিপেন্ড করে আপনার $300 হতে পারে বা 30-40 হাজার টাকা। আমি মানে বর্তমান কত এটা আমি জানি না, বাট হচ্ছে ওটা হচ্ছে $300 কি $300 থেকে নিয়ে $500 পর্যন্ত হতে পারে। সো এটা যদি আপনি 30,000 টাকা যদি ধরেন, আর তাছাড়া হচ্ছে আপনার বায়োমেট্রিক সো এটা মেবি $100 এর মতো, সো অ্যারাউন্ড আপনি 17,000 টাকা ধরতে পারেন। সো ওই এডিশনাল ওই মূলত যে 5 লাখ টাকার বাইরে আপনার এডিশনাল যে কস্ট ওটা মূলত আপনি যদি আরো 1 লাখ টাকা ধরেন তাহলে হচ্ছে অ্যারাউন্ড 6 লাখ টাকা। সো এটা হচ্ছে আপনার বেসিক যে কস্ট। সো এটাই হচ্ছে মূলত আপনার ভিসাটার খরচটা। সো আপনি যদি একাই যদি আপনি আসেন বা আপনি যদি প্রাইমারি অ্যাপ্লিকেন্ট যদি হয়ে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার মূলত খরচ, যে আপনার 5 থেকে 6 লাখ টাকা হচ্ছে আপনার খরচ পড়বে এই ভিসাতে অস্ট্রেলিয়াতে আসার ক্ষেত্রে। আর আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তার মানে আপনার সাথে যদি আপনার ফ্যামিলি যদি একসাথে আবেদন করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এডিশনাল কিছু কস্ট আপনার লাগবে। তো সেক্ষেত্রে আপনার ওয়াইফ সো ওনার ক্ষেত্রে হচ্ছে যেটা হচ্ছে 18+ যেসব মেম্বাররা আছে তাদের জন্য হচ্ছে আপনার মূলত $2,300। তা আপনি যদি বাংলাদেশ টাকায় কনভার্ট করেন তাহলে সেক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে হচ্ছে অ্যারাউন্ড 1,76,000 টাকার মতো গিয়ে পড়তেছে। বা এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার যে বর্তমান যে রেট অনুসারে হচ্ছে এটা ডিপেন্ড করে আপনার 1,70,000 80,000 এরকমই পড়তে পারে। সো 18+ যেসব মেম্বার্স আছে আপনার ফ্যামিলিতে। আর আপনার বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চাদের বয়স যদি আপনার 18 বছরের কম হয় সেক্ষেত্রে ভিসা ফিটা কিন্তু অনেকটাই কম, সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যারাউন্ড $1,190 এর মতো। সো আপনি বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তাহলে এটা হচ্ছে 90,000 থেকে নিয়ে 1 লাখ টাকার মতো পড়তেছে। সো আপনি আপনার ফ্যামিলি মেম্বার সেক্ষেত্রে আপনার যতজন ফ্যামিলি মেম্বার হবে আপনার বাচ্চা যতজন থাকবে তো সেক্ষেত্রে প্রতিটা মেম্বার্স এর জন্য কিন্তু আপনাকে এডিশনাল এই কস্ট আপনাকে অ্যাড হবে। যদি 18+ হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার $2,300 আর যদি 18 ইয়ার্স এর যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে সেটার অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে হচ্ছে আপনার অ্যারাউন্ড 90,000 বা হচ্ছে 1 লাখ টাকার মতো।
সো গাইজ, এই ছিল আজকের মতো আমার ভিডিও। আর আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি যে অস্ট্রেলিয়াতে যেসব স্কিল ওয়ার্কার, যেসব ভিসা ক্যাটাগরিজ রয়েছে তার মধ্য থেকে সবচেয়ে জনপ্রিয় এবং আমার পছন্দের যে ভিসা ক্যাটাগরি সাবক্লাস 491, সেটা নিয়ে বেশ কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর তার সাথেই আপনারা যারা এলিজিবল 491 এ আসার ক্ষেত্রে, আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া যেই লিঙ্কটা রয়েছে সেখানে গিয়ে আপনারা আপনাদের এলিজিবিলিটি চেক করে অবশ্যই ভিসাটার জন্য আপনারা আবেদন করে দেন। কারণ হচ্ছে আপনারা যদি এলিজিবল হন, যদি না আসেন, তাহলে এটা কিন্তু আমি মনে করি যে এটা আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ মিস হয়ে যাবে। সো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কে কে আবেদন করতেছেন। আর এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে স্টকটন। এটা অনেক সুন্দর একটা জায়গা। আমি একটু আগেই হচ্ছে